অডিওর প্রমাণ দেখিয়ে ধীমান সেনকে জব্দ করলো গীতা। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় সাত্বিক গিনির কাছে ডিভোর্স চায় আর বলে, প্লিজ তুমি আমাকে ডিভোর্সটা দিয়ে দাও না গিনি, তাহলেই তো সমস্ত সমস্যার অবসান হয়ে যায়। গিনি তখন বলে, তুমি ভাবলে কি করে আমি এত সহজে তোমাকে ডিভোর্স দেব? তোমার মতন ছেলেকে কোনোভাবেই ডিভোর্স দেওয়াটা ঠিক না। তুমি যেরকম প্রতিটা মুহূর্তে আমাকে ঠকিয়েছো, আমাকে কষ্ট দিয়েছো, আমাকে জ্বালিয়েছো, আমিও ঠিক সেইভাবেই প্রতিটা মুহূর্তে তোমাকে এইভাবেই কষ্ট দিতে চাই, বুঝতে পেরেছো? আমি তোমাকে কোনোভাবেই ক্ষমা করব না। তুমি আর গীতা দুজন মিলে আমার লাইফটাকে হেল বানিয়ে দিয়েছো, তাই তোমাদেরকে ছাড়া যাবে না। কঠিন শাস্তি হবে তোমাদেরকে, আর সেই শাস্তি দেব আমি, বুঝতে পেরেছো? সাত্বিক তখন বুঝতে পারে গিনি প্রচণ্ড পরিমাণে রেগে গেছে। গিনিকে আর কোনোভাবেই কন্ট্রোল করা যাচ্ছে না। গিনি এতটাই বেশি রেগে যায়। সাত্বিক বলে, প্লিজ গিনি, তুমি আমার সাথে এরকম করো না। এর মধ্যেই ইরা এসে বলে, কি হচ্ছেটা কি? তুমি দাদাভাইয়ের সাথে এরকম ব্যবহার করছো কেন? গিনি তখন বলে, আর কি ব্যবহার করব? আর কি ব্যবহার বাকি আছে? তোমার দাদাভাই যে অন্যায়টা আমার সাথে করেছে, আমি আর কোনোভাবেই সেটা বরদাস্ত করতে পারছি না। বারবার ও আমাকে অপমান করেছে, আমাকে কষ্ট দিয়েছে, আমার ভালোবাসা নিয়ে আমাকে ঠকিয়েছে। তাই ওর মতন ছেলেকে কি করে জব্দ করতে হয় সেটাও আমি খুব ভালো মতন জানি। ভালোবাসা দিতে চেয়েছিলাম, সেটা তো তুমি নিলে না। এর পরবর্তী সময় তোমার জন্য এমন কিছু অপেক্ষা করছে যা দেখার পরে তুমি নিজেকে আর সামলাতে পারবে না। এর মধ্যেই সাত্বিক বুঝতে পারে তার কপালে অশেষ দুঃখ আছে। এদিকে সত্য সিংকে থানায় তুলে নিয়ে গিয়ে বড়বাবু আচ্ছা মতন ধোলাই দিতে থাকে আর বলে, স্টেটমেন্ট দে, না হলে কিন্তু অবস্থা খারাপ করে দেব। কিন্তু কোনোভাবেই স্টেটমেন্ট দিতে চায় না সত্য সিং। তার মধ্যেই চলে এসেছে গীতা। গীতা এসে বলে, বড়বাবু দাঁড়ান। এরপরে ফোনের পাসওয়ার্ডটা খুলতে বলে, কিন্তু সত্য সিং কোনোভাবেই পাসওয়ার্ড খুলতে দিতে চায় না, আর তার জন্য পাসওয়ার্ড বলছেও না। গীতা তখন বলে, বড়বাবু শেষ করে দিন, পাসওয়ার্ড যখন বলবেই না তখন আর ওকে বাঁচিয়ে রেখেই বা কী হবে? বড়বাবু তখন বলে, ঠিকই বলেছেন। এর মধ্যেই সত্য সিং বলে, বলছি। তার মধ্যেই ধীমান সেন ফোন করেছে। ধীমান সেনের ফোনটা ধরে গীতা, আর ধীমান সেন বলে দেয়, বাকি টাকাটা আমি ট্রান্সফার করে দিচ্ছি অ্যাকাউন্টে। এরপরে গীতা বলে, কাজ হয়ে যাবে বড়বাবু? ধীমান সেন নিজের মুখেই স্বীকার করেছে সত্য সিংকে অ্যাডভান্স দিয়েছিল, এরপরে বাকি টাকাটা আবারও পেমেন্ট করে দিচ্ছে। বড়বাবু তখন বলে, বাহ, তাহলে তো খুবই ভালো। এর মধ্যেই গীতার কাছে ফোন এসেছে। গীতাকে ফোন করেছে ঠাম্মি আর বলে, হ্যাঁ রে, তুই জানিস না আজকে তো তোর শ্বশুর মশাইয়ের জন্মদিন বলে কথা। বলছি রাত 12টার সময় সারপ্রাইজ দেওয়া হবে, তুই আমাদের জন্য একটু পায়েস রান্না করে দিতে পারবি? আমি জানি তুই পায়েসটা খুব ভালো করিস, খোকা তোর হাতের পায়েসটা পছন্দ করে। তখনই গীতা বলে, কি বলছেন ঠাম্মি? কিন্তু উনি তো আমার ওপরে রেগে আছে, আমার তৈরি করা পায়েস কি উনি খাবেন? ঠাম্মি তখন বলে, কেন খাবে না? তুই একবার বলেই তো দেখ, অবশ্যই খাবে, তুই এসব নিয়ে একদম ভাবিস না। গীতা তখন বলে, ঠিক আছে, আপনি যখন বলছেন তখন আমি অবশ্যই পায়েসটা তৈরি করে দেব, কিন্তু কে নিয়ে যাবে? ঠাম্মি বলে, কাউকে দিয়ে একটা পাঠিয়ে দিবি, বা তুই এসে দিয়ে যাবি, তাহলেই তো হয়। তুই আগে বানাতে তো থাক। গীতা তখন পায়েসটা বানাতে শুরু করবে বলে ঠিক করে। এর মধ্যেই চলে এসেছে অগ্নিজিৎ মুখার্জি আর বলে, কার সাথে কথা বলছিলে তুমি? ব্রজবালা বলে, আমি বন্ধুর সাথে কথা বলছিলাম। অগ্নিজিৎ মুখার্জি বলে, বন্ধু? তোমার আবার বন্ধুও আছে নাকি? ঠাম্মি তখন বলে, কেন, আমার কি বন্ধু থাকতে নেই? কি অদ্ভুত অদ্ভুত কথা। এরপরেই অগ্নিজিৎ মুখার্জি বলে, আমারও আর ভালো লাগছে না, এইসব ঝামেলা থেকে মুক্তি পেতে চাই। ব্রজবালা মুখার্জি বলে, বল না খোকা, বল না, 13ই নভেম্বর সেদিন কি হয়েছিল? কেন তোকে ওরা এইভাবে ভয় দেখাচ্ছে? তুই যদি একবার মুখ খুলিস তাহলে সমস্ত সত্যিটা সামনে চলে আসবে। একবার অন্তত বল, আমি যখন এতবার করে জিজ্ঞেস করছি। অগ্নিজিৎ মুখার্জি বলে, মা আমার কিছু হয়নি, এই কথাগুলো জিজ্ঞেস করো না। আমি আমার ওষুধটা খুঁজে পাচ্ছিলাম না বলে এই ঘরে এলাম, আমার ওষুধটা কোথায়? ব্রজবালা দেবী বলে, ওই তো, তোর তো সমস্ত খেয়াল রাখে তোর মেয়ে, আর না হলে মা। মেয়ে বলতে গীতা আর মা বলতে আমি। অগ্নিজিৎ মুখার্জি বলে, গীতার নামটা আর নিও না, আমার আর ভালো লাগছে না। গীতা আমাদের সাথে যেটা করেছে সেটা আমি আর রিপিট করতে চাই না। এর মধ্যেই সমস্ত প্ল্যান হয়ে গেছে। তখনই রাকা বলে, মা আপনি বর্দার জন্য পায়েস বানাবেন তো? ঠাম্মি তখন বলে, না, আমি কোনোভাবেই পায়েস বানাবো না, পায়েস তো আমি অর্ডার করেছি। আর এটা শুনে সবাই হাসতে শুরু করে যে পায়েস নাকি অর্ডার করেছে ঠাম্মি। স্বস্তিক বলে, রাত 12টার সময় পাপার জন্য অনেক বড় সারপ্রাইজ অপেক্ষা করছে, পায়েস
দেওয়া হবে, কেক কাটা হবে, সেলিব্রেট করা হবে। উফ, আমি তো ভাবতেই পারছি না। এর মধ্যেই গীতা তো পায়েস রান্না করতে শুরু করেছে। মেহেক বলে আজ রাত পোহালেই পাপার জন্মদিন, 12টার সময় সবাই সারপ্রাইজ দেবে পাপাকে, শুধু একমাত্র আমি বাদে। আমার যে খুব কষ্ট হচ্ছে গীতা বৌদি। গীতা তখন বলে দেখো মেহেক, মাঝে মধ্যে কিছু ভালো কিছুর জন্য কষ্ট পেতে হয়, কি করবে বলো, আর তো কোনো উপায় নেই। একটু ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। আমি তোমার সাথেই আছি। তুমি দেখবে এই লড়াইটা যখন জিতে গেছো না, তখন তোমার অনেক ভালো লাগছে। তখনই পদ্ম বলে সেটা তো বুঝলাম, কিন্তু এই রাতের বেলায় পায়েসটা নিয়ে যাবে কে? গীতা তখন বলে কেউ যদি না নিয়ে যায় তাহলে আমি আছি, আমি নিয়ে যাব। এর মধ্যেই ব্রজবালা দেবী ফোন করেছে গীতাকে আর বলে হ্যাঁ রে, পায়েস বানানো হলো? গীতা বলে এই তো ঠাম্মি, হয়ে গেছে, আর একটু বাকি রয়েছে, আমি এক্ষুনি করে নিয়ে যাচ্ছি, বেশিক্ষণ সময় আর লাগবে না। ঠাম্মি তখন বলে বাহ, তাহলে তো খুবই ভালো, ঝটপট নিয়ে আয় বুঝলি, হাতে সময় কিন্তু একদমই বেশি বাকি নেই। এরপর মেহেকের সাথে কথা বলতে থাকে ঠাম্মি আর বলে হ্যাঁ রে, তুই আসবি না? তুই তোর বাবাকে উইশ করবি না? মেহেক বলে বাবা তো আমাকে আর সহ্যই করতে পারছে না, আমি গেলে বাবা কি সেটা ভালোভাবে নেবে? মানে আমার তো কোনোভাবেই মনে হচ্ছে না। তখন ঠাম্মি বলে কেন নেবে না, তুই আয় না, জোর গলায় চিৎকার করে বলবি হ্যাপি বার্থডে বাবা, দেখবি বাবা তোর ওপরে রাগ করে থাকতেই পারবে না। এরপর মেহেক বলে কি যে বলো না, আমার খুব ভয় লাগছে। এরপরে অগ্নিজিৎ মুখার্জি আবারও এসেছে আর বলে তুমি আবার কার সাথে কথা বলছো, কই দেখি দেখি, বলেই ফোনটা নিয়ে নেয়। এরপর হ্যালো হ্যালো বলতে থাকে। তখন মেহেক বলে তোমাকে বার্থডের জন্য উইশ করতে চাই, হ্যাপি বার্থডে। কিন্তু মেহেক এরপরেই ফোনটা কেটে দেয়। অগ্নিজিৎ মুখার্জি বলে কে হ্যাপি বার্থডে বললো, আমি তো ঠিকভাবে শুনতেও পেলাম না। অন্যদিকে তখন ব্রজবালা মুখার্জি পদ্মকে বলে এই পদ্ম, তোর উকিল দিদির পায়েস রান্না করা হয়েছে? পদ্ম তখন বলে হ্যাঁ ঠাম্মি, হয়ে গেছে, আর একটু বাকি রয়েছে। এরপর মেহেক বলে আমি তো যেতে পারছি না, তুমি ভিডিও কল করে আমাকে দেখিও, আমি দূর থেকে দেখব, আর তাতেই আমি অনেক খুশি হব। এর মধ্যেই মেহেক তো অনেক বেশি খুশি হয়ে যায় আর মনে মনে ভাবতে থাকে ঠাম্মি যখন আছে আর তো কোনো চিন্তা নেই, বাবার জন্মদিনটা আশা করি ভালোভাবেই পালন করা হবে। রাত 12টা বাজতেই অগ্নিজিৎ মুখার্জির চোখে কাপড় বেঁধে নিচে নিয়ে আসা হয় আর তারপর চশমা পরতেই সবটা দেখে খুব খুশি হয়ে যায়। চারিদিকে বেলুন দিয়ে সাজানো, কেক রয়েছে, পায়েস রয়েছে, আর এটা দেখতে শুরু করে ভিডিও কলে মেহেক। ঠাম্মি ভিডিও কলটা করেছে। অগ্নিজিৎ মুখার্জি বলে তোমরা আমার জন্য এত সারপ্রাইজের ব্যবস্থা করেছো, আমার তো খুবই ভালো লাগছে। এরপরেই ঠাম্মি বলে করবো না আবার, তোর জন্মদিন বলে কথা। পরের দিন কোর্ট চত্বরে ধীমান সেন গীতাকে আবার হুমকি দিতে শুরু করে। গীতা তখন বলে বেশি বাড়াবাড়ি করবেন না, আপনার ছোট্ট একটা অডিও ক্লিপ আমার কাছে রয়েছে, দাঁড়ান আপনাকে শোনাচ্ছি। আর সেটা শোনানোর পরে ধীমান সেন খুবই ভয় পেয়ে যায়, বলে তুমি এক্ষুনি এই কেসটা থেকে বেরিয়ে এসো, না হলে কিন্তু তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। কিন্তু গীতা বলে আমার অবস্থা যতই খারাপ হোক না কেন, এই কেসটা আমি লড়বো।